আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই আশা করি ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ এই এই অধ্যায়ের যে আজকে বিষয়ভিত্তিক আলোচনা 3 নম্বর যে পর্ব, সেই পর্ব শুরু করছি। আজকের এই পর্বটি যাদের জন্য উপকারী তারা হচ্ছে নবম দশম শ্রেণীতে যারা পদার্থবিজ্ঞানের বিষয়ে পড়ছো এবং বিজ্ঞানের যারা ছাত্র এবং এসএসসি 2024-2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য, এবং 27 সালে এবং 28 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে সকলের জন্য আজকের এই পর্বটি আমি উপস্থাপন করছি। আজকে মূলত আমরা গত দুইটি পর্বে আমরা যে জিনিসগুলো দেখেছি সেগুলোর পর, যেমন প্রথম পর্বে আমরা দেখেছি পদার্থবিজ্ঞানীদের অবদান। দ্বিতীয় পর্বে আমরা দেখেছি যে আমাদের এককগুলো কীভাবে তৈরি হয়, এবং আজকে দেখব সেই এককগুলোর জন্য উপসর্গ 1.5.2 এই চ্যাপ্টার, এই টপিকস থেকে আজকে শুরু হবে আমাদের আজকের এই যে ভিডিও। আজকে আমরা যে বিষয়গুলো পড়ব সেটি দেখার আগে আমরা আজকে যে আমাদের শিখন ফল অর্জিত হবে সেটি নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে এককের উপসর্গ। এই পাঠ শেষে আমাদের শিক্ষার্থীরা যা যা শিখতে পারবে সেটি হচ্ছে যে এককের উপসর্গের যে গুণিতক, সেটা হচ্ছে যে মাল্টিপল করা, এবং উপগুণিতক সাব মাল্টিপল করা, এগুলো রূপান্তর হিসাবটা করতে পারবে। এটা খুবই জরুরি, কারণ এটা হচ্ছে যে পদার্থবিজ্ঞানের গণিতের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে এটা খুবই জরুরি। এরপর যে কোনো রাশির মাত্রা, গতদিন আমরা রাশি পড়েছি, আজকে রাশির মাত্রা হিসাব করতে পারবে এবং এই মাত্রা সমীকরণের যে প্রয়োজনীয়তা আছে সেটাও উল্লেখ করতে পারবে। আর সর্বশেষ আমাদের গাণিতিক যে বিষয়গুলো আছে, যে গাণিতিক সমাধানগুলো প্রতিটা অধ্যায়ে, পদার্থবিজ্ঞানের যে 13টা অধ্যায় আছে, প্রতিটা অধ্যায়ে যে গাণিতিক সমস্যাগুলো সমাধান কিভাবে করতে হয় তার জন্য বৈজ্ঞানিক পরিভাষা, প্রতীক, চিহ্ন, এগুলো নিয়ে আজকের যে ভিডিওটি আমরা করব। এতে সবচেয়ে বড় উপকার হবে যেটা আমাদের শিক্ষার্থীদের, যে এই জিনিসগুলো সম্পর্কে সাধারণত প্রথম অধ্যায়ে এই ধারণাগুলো দেওয়া হয় না, বা আমরা অনেক সময় অবহেলা করি, কিন্তু আসলে এটার খুবই গুরুত্ব রয়েছে, কারণ প্রতিটা অধ্যায়েই এই চ্যাপ্টারের যে বিষয়গুলো থাকে, যে এখন আজকে যে ভিডিও টিউটোরিয়ালে যেটা পড়াবো সেগুলো তোমাদের প্রতিটি অঙ্ক করার সময় এটি কাজে লাগবে। তাহলে আর দেরি না করে আমরা সরাসরি আজকের টপিক্সে চলে যাচ্ছি। সেটা হচ্ছে উপসর্গ বা গুণিতক, বা ইংরেজিতে বলে প্রিফিক্স। গুণিতক মানে হচ্ছে মাল্টিপল, আর উপসর্গ ইংরেজি হচ্ছে প্রিফিক্স। তো প্রিফিক্স কোথায় লাগে? বিজ্ঞান চর্চার ক্ষেত্রে প্রিফিক্স যেটা লাগে সেটা হচ্ছে এককের সাথে প্রিফিক্সগুলো লাগে। যেমন বৈজ্ঞানিক পদ্ধতিতে যে এই যে এখানে গ্যালাক্সির দৈর্ঘ্য মাপা, এটা কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে লেখা হয়েছে। গণিতের ক্ষেত্রে এটা বৈজ্ঞানিক পদ্ধতি। যে কোনো সংখ্যাকে যখন 10⁻⁴ ফরম্যাটে, এরকম 10⁻⁴ ফরম্যাটে লেখা হয়, 2 বা 10⁻⁻⁴, এই ধরনের ফরম্যাটে লেখাটাকে বলে বৈজ্ঞানিক পদ্ধতিতে লেখা। কারণ পদার্থবিজ্ঞানের যে এককগুলো থাকে সেগুলো অনেক বড় বড় হয়, তো তাদেরকে খুব সহজভাবে বসানোর জন্য এই বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হয়। এবং এই বৈজ্ঞানিক পদ্ধতিতে যে এককের এসআই এককগুলো আছে, আন্তর্জাতিক এককগুলো আছে, সেগুলোকে সুন্দর করে ব্যবহার করা হয়। ছোট উপসর্গ লিখে খুব ছোট সংখ্যাকেও প্রকাশ করা যায় এবং বড় সংখ্যাকেও খুব সহজে প্রকাশ করা যায়। তাহলে আমরা টেবিলটায় চলে যাচ্ছি, এসআই ইউনিটগুলো কীভাবে লেখে। যেমন উপসর্গের ক্ষেত্রে বা এককের ডেকা মানে 10⁻⁴, উৎপাদকটা হচ্ছে 10⁻⁴। হেক্টো এই ছোট হাতের এই দিয়ে লেখে 10²। কিলোকে কে দিয়ে লেখে, ছোট কে, ক্যাপিটাল কে না, ছোট কে, যেমন কেজি। কেজি কিন্তু এভাবে লেখে 10⁻⁴। মেগা হচ্ছে 10⁻⁶, যখন পাওয়ার 6 থাকে 10-এর সাথে, সেটা হচ্ছে মেগাওয়াট। যেমন আমরা লিখি মেগাওয়াট। গিগাবাইট লিখি, টেরাবাইট লিখি, এগুলো হচ্ছে 10⁻12। পেটাবাইট আমরা লিখি, পেটাফ্লপ লিখি, আমরা এক্সাবাইট লিখি, এটা এক্সাবাইট হচ্ছে 10⁻18। একই সাথে যদি আমরা যে সংকেতগুলো আমাদের ভগ্নাংশ থাকে, যেমন 1/100, এটাকে বলে আমরা হচ্ছে যে 0.01, এটাকে লেখা যায় হচ্ছে 10⁻⁻²। তো এই যে ফরম্যাটে লেখা, এটাকে বলে যে উপগণিতক আকারে বা ভাগফল, উপগণিতক যেটা বলি, সাবমাল্টিপল বলি আমরা। সেটা যেমন ডেসি একক, ডেসিমিটার 10⁻⁻1 মিটার,
সেন্টিমিটার, যেমন সেন্টি-এম লিখি এইভাবে আমরা যদি লিখি তাহলে এটা হচ্ছে সেন্টিমিটার। মিলিমিটার লিখি, তারপর মাইক্রোমিটার বা মাইক্রোফ্যারাড লিখি, যেভাবে লিখি আমরা। ন্যানো পার্টিকেল বা ন্যানোমিটার আমরা দেখি সেভাবে, এভাবে। ন্যানোমিটার হচ্ছে 10⁻⁻10, ন্যানোমিটার হচ্ছে, মাইক্রো হচ্ছে 10⁻6। এগুলো কিন্তু সবসময় আমাদের লাগে, এবং আমরা গাণিতিক সমস্যা যখন করি তখন এগুলো খুবই ভালোভাবে লাগে, কিন্তু এই জিনিসগুলো খেয়াল করা হয় না। এটার জন্য আমি ভিডিওটা করতেছি, যাতে অনলাইনে থাকলেও যে কেউ যে কোনো সময় এই বিষয়টা সম্পর্কে সহজভাবে ধারণা করতে পারে। একই সাথে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যারা এই টিউটোরিয়াল দেখছো তাদের জন্য, কারণ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তো সহজে শিক্ষকের কাছে পৌঁছানো যায় না, তাদের জন্য আমার মনে হয় ভিডিও টিউটোরিয়ালটা কাজে লাগবে। পিকো হচ্ছে 10⁻12 দিয়ে প্রকাশ করা হয়, এবং ফেমটোমিটার 10⁻15 মিটার। অ্যাটো হচ্ছে 10⁻18। এটা হচ্ছে আমাদের এককের যে গুণিতক এবং বা উপসর্গ, সেগুলো একটা ছক যেটা বইতে আছে। এর বাইরে আমরা যদি সহজভাবে লিখতে চাই, যেমন 10⁻12 ফ্লপস হচ্ছে সুপার কম্পিউটার এর স্পিড মাপার জন্য, গতি মাপার জন্য 1 সেকেন্ডে কতটুকু করে 10⁻12 টেরাফ্লপস TF দিয়ে লেখা হয়। এটা হচ্ছে 10 এর গুণিতক হচ্ছে, এখানে 10⁻12 হচ্ছে 10 এর গুণিতক, 10 এর মাল্টিপল 10⁻12, মানে 10 10 বার গুণ হবে, 12 বার গুণ হবে, 12 বার 10 গুণ হবে, এই জন্য 10 এর মাল্টিপল। এবং উপসর্গকে ন্যানো সেকেন্ড, যেমন 10 ভাগের 1 ভাগ, মানে 1 সেকেন্ডের 1 দিয়ে ভাগ যাবে 10⁹কে, সেটা হচ্ছে আবার উপগণিতক হিসেবে ব্যবহার করি। এবার আমরা চলে আসি পরবর্তী যে টপিক, সে পরবর্তী টপিকসে মাত্রা বা ডাইমেনশন। আমাদের বইতেও কিন্তু এটা এভাবেই দেওয়া আছে, মাত্রা বা ডাইমেনশন বইয়ে যেটা দেওয়া আছে, মাত্রা বা ডাইমেনশন। মাত্রাটা এখানে সুন্দর করে দেওয়া আছে। একটি রাশিকে বিভিন্ন মৌলিক রাশি বা সূচকে যেভাবে প্রকাশ করা হয় সেটাকে বলে মাত্রা। বিভিন্ন মৌলিক রাশি যে সূচকে প্রকাশ করা হয়, বা পাওয়ার, সূচক ইংরেজি এখানে দেওয়া হয়েছে পাওয়ার, তাকে মাত্রা বলে। মাত্রা যেমন বইয়ের মধ্যে দেওয়া আছে, বেগের মাত্রা, দূরত্ব বাই সময়, এল ভাগ টি বা LT ইনভার্স -1। এখন আমরা মাত্রা সমীকরণের ক্ষেত্রে মাত্রাটা কিভাবে হয় সেটা আমরা, মানে প্রতিটা রাশির মাত্রাগুলোকে আমরা বোঝার চেষ্টা করি। গতদিন আমরা রাশি পড়েছি, সেই রাশির প্রকাশককে বলে সংকেত, এবং রাশিটা প্রকাশ করে এর সংকেত দিয়ে, আর তার মাত্রা হচ্ছে এল দিয়ে প্রকাশ করে। মাত্রা এখানে এই ছকে তোমরা সুন্দর করে দেখতে পারবা। যেমন আমাদের 7টা যে একক রয়েছে, 7টা রাশি রয়েছে, মৌলিক রাশি, সেই 7টা রাশিকে দেওয়া হয়েছে। তাহলে সেটা যদি একটু দেখি, দৈর্ঘ্যের ইংরেজি হচ্ছে লেন্থ, সংকেত হচ্ছে এল দিয়ে প্রকাশ করে, আর মিটার, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার এম দিয়ে প্রকাশ করে। এবং এখন যদি দৈর্ঘ্য লেখার সময় হচ্ছে এল সমান 10 মিটার, তাহলে এলটা হচ্ছে রাশির প্রকাশ বা সংকেত, আর এমটা হচ্ছে মিটার। এল কিন্তু এইভাবে লেখে না, এল অনেক সময় ইটালিয়ান ফরম্যাটে লেখে, এলটাই ইটালিয়ান ফরম্যাটে লেখে, একটু বাঁকা করে লেখে, 10 মিটার এল এভাবে লেখে। আর যখন মাত্রা লেখে সেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে বন্ধনী দিয়ে লেখে, যে এলের মাত্রা হচ্ছে, যেমন দৈর্ঘ্যের মাত্রা এল। এটা কিন্তু যেহেতু ব্লক লেটার্সে লেখছে, কিন্তু আমরা যদি খালি হাতে কলমে লিখি তখন এভাবে লিখতে হবে, কারণ আমরা তো আর যে ক্যাপিটাল স্মল সবসময় আমরা খাতায় লিখে দেখাতে পারি না, সেজন্য এইভাবে লেখাটা সহজভাবে টিচার বা শিক্ষকরা বুঝতে পারে। তাহলে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, দৈর্ঘ্য প্রকাশ করে এল দিয়ে, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। এবার ভরের একক হচ্ছে কেজি, এই যে কেজি, ছোট হাতে কিলোগ্রাম ঘরের একক, এবং ভরের মাত্রা হচ্ছে এম, বড় এম, এবং ভর প্রকাশ করো এম দিয়ে। যেমন কোনো বস্তুর ভর এখানে আমরা লিখি এম সমান 10 বা 14 15 কেজি। তাহলে এম দিয়ে প্রকাশ করে যেটা, সেটা হচ্ছে যে এমটা প্রকাশ করছে, ভর প্রকাশ করে, এবং এটা কেজি দিয়ে একক প্রকাশ করে। এরপর সময়, আমরা যদি সময় বের করি, সময় হচ্ছে এখানে যদি আমরা লিখি সময়ের ক্ষেত্রে, সময় টি দিয়ে প্রকাশ করে, টি যদি মনে করেন যে 12 সেকেন্ড, এভাবে 12 সেকেন্ড লেখে, সময় এভাবে লেখে 12 সেকেন্ড। তো
সময়ের একক হচ্ছে সেকেন্ড, আর মাত্রা হচ্ছে টি, এটা বড় হাতের টি, এভাবে ব্র্যাকেট দিয়ে টি দেওয়া হয়। তো তাপমাত্রার কি প্রকাশ করা যায় থিটা দিয়ে বা টি দিয়ে, দুইটা দিয়েই প্রকাশ করা যায়। তাপমাত্রা একক হচ্ছে কেলভিন, এই জন্য কে বড় হাতের, কারণ হচ্ছে বিজ্ঞানীর নাম যখন দিয়ে প্রকাশ করা হয় সেগুলো হচ্ছে এককগুলো বড় হাতের হয়, কেলভিন থাকে, এবং এটা মাত্রা দিয়ে প্রকাশ করা হয় থিটা। দীপন তীব্রতা ইংরেজি হচ্ছে ইলুমিনেশন বা আলোক তীব্রতা, এটাকে এর সংকেত হচ্ছে ই দিয়ে প্রকাশ করা হয়। দীপন তীব্রতা এক হচ্ছে লাক্স, কিন্তু লাক্স আবার আরও সহজভাবে করা যায় লুমেন পার মিটার স্কোয়ার। এখানে হচ্ছে এর মাত্রা হচ্ছে জুল এল ইনভার্স 2 হচ্ছে, এটা ওর মানে যেহেতু মিটার ইনভার্স মানে মিটার স্কোয়ার, মিটারের মাত্রা হচ্ছে এল এবং লুমেনের মাত্রা হচ্ছে জুল, যেহেতু শক্তি মানে কত লুমেন, এই জন্য জুল পার এল স্কোয়ার। এবার তড়িৎ প্রবাহ ইলেকট্রিক, এটার তড়িৎ প্রবাহ হচ্ছে আই দিয়ে প্রকাশ করা হয়, বড় হাতের আই। আর অ্যাম্পিয়ার হচ্ছে বড় হাতের এ, কারণ বিজ্ঞানীর নাম দিয়ে যে একক তৈরি হয় সেটাই কিন্তু এ বড় হাতের থাকে অ্যাম্পিয়ার, এবং এর মাত্রা হচ্ছে আই। এবং সর্বশেষ যে আমরা রাশিটা ব্যবহার করছি সেটা হচ্ছে একটা লব্ধ রাশি কাজের একক হচ্ছে ডাব্লু দিয়ে ওয়ার্ক এভাবে প্রকাশ করে, এবং কাজের একক হচ্ছে জুল হচ্ছে বিজ্ঞানীর নাম, এই জন্য যে এটা বড় হাতের। এটা আবার আরেকটা প্রতিপাদন আছে, 1 জুল সমান 1 নিউটন মিটার, মানে 1 মিটার দূরত্ব সরানোর জন্য যদি 1 নিউটন পরিমাণ বল দেওয়া হয় তাহলে যে পরিমাণ কাজ হয় সেটাকে বলে 1 জুল কাজ, এবং এটার মাত্রা হচ্ছে ml স্কোয়ার পার টি স্কোয়ার। এটা হচ্ছে মাত্রা সমীকরণ। এবার মাত্রা সমীকরণ সহজে বের করার নিয়ম কি লব্ধ রাশিগুলোতে, যেমন এই যে বেগ সমান দূরত্ব বাই সময়, দূরত্বের মাত্রা এল, সময়ের মাত্রা টি, এল পার টি ইনভার্স 1, ঠিক আছে, এইভাবে বের করা যায়। এবং মাত্রা বেগ হচ্ছে যে যেমন আমরা একটু বেগের মাত্রা ভি, এভাবে ভি ব্র্যাকেটে দিয়ে তারপরে এভাবে করি আমরা। ত্বরণের মাত্রা এ সমান এল পার টি স্কোয়ার। একইভাবে বলের মাত্রা, বল তো ভর গুণ সময়, যেমন এই যে বল আমরা যদি পড়ি এফ সমান এম এ, তাহলে এম এর মান হচ্ছে, এম এর মাত্রা হচ্ছে বড় এম, আর এ এর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2, তাহলে এই দুটো একসাথে লেখা যায় এম এল টি টু দি পাওয়ার 2। এটা হচ্ছে বলের মাত্রা, এই যে এরকম হয়েছে, এটা হচ্ছে বলের মাত্রা। এবার আসি আমরা মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা। যে কোনো একটি ভৌত রাশির একক নির্ণয় করা যায় এই মাত্রা সমীকরণ ব্যবহার করে। একক আমরা পাই, একককে একটা পদ্ধতি থেকে আরেকটা পদ্ধতিতে রূপান্তর করা যায়, বিভিন্ন পদ্ধতিতে রূপান্তর করা যায়, বিভিন্ন রাশির সমীকরণ গঠন করা যায়, এবং ভৌত রাশিগুলো আছে সেগুলোর সমীকরণ আমরা গঠন করতে পারি। এছাড়াও আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে কোনো ভৌত রাশির সমীকরণের নির্ভুলতা আমরা যাচাই করতে পারি। আর সর্বশেষ যে জিনিসটা হচ্ছে যে কোনো ভৌত সমস্যার সমাধান করা যায়, সেটা হচ্ছে যে কোনো ভৌত সমস্যা আমরা সমাধান করতে পারি, এবং এর সাহায্যে খুবই সহজভাবে সেটা আমরা পারি। এবার আসি সর্বশেষ এই আজকের যে ভিডিওর সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে বৈজ্ঞানিক প্রতীক ও সংকেত। কেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ? কারণটা হচ্ছে এই যে আমরা যে গাণিতিক সমস্যাগুলো লিখি, আমরা অঙ্কগুলো করি, আমাদের ল্যাব ফিজিক্সের যে অঙ্কগুলো আমরা করি সেগুলো হচ্ছে খুবই, আমরা করার সময় আমাদের যে নোমেনক্লেচার বা আমরা যে উপস্থাপনা সেটা সঠিক অনেক সময় হয় না। প্রতিটা অঙ্কের ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের শিক্ষার্থীরা মূলত এই বেসিক জ্ঞানগুলো না থাকার কারণে তাদের প্রেজেন্টেশনটা সুন্দর হয় না, এবং প্রেজেন্টেশনটা সুন্দর না হওয়ার কারণে গণিত করার সময় যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো হচ্ছে আমাদের রাশিগুলো সঠিকভাবে চিনতে পারে না। এমনকি উদ্দীপক পড়ার সময় প্রতিটা উদ্দীপকে যে সংখ্যাগুলো লেখা থাকে এবং সংখ্যাগুলোর পাশে যে একক লেখা থাকে সেই এককগুলো সহজভাবে আমাদের শিক্ষার্থীরা ধরতে পারে না। এইটাই হচ্ছে মূলত আমাদের সৃজনশীল যে প্রবলেম, এই সৃজনশীল প্রবলেমের মধ্যে সবচেয়ে বড় সমস্যা, উদ্দীপকটা সহজভাবে ধরতে পারে না। ইনশাল্লাহ উদ্দীপককে কিভাবে সমাধান করা যায় এবং উদ্দীপক ব্যবহার করে কিভাবে দক্ষতা নির্ণয় করা যায় সেগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা এই বিষয়গুলো একটু ধারণা নাও, কারণ হচ্ছে যে পরবর্তী যে
এরপরে এই চ্যাপ্টারের যে পরবর্তী অংশ আছে সেখানে হচ্ছে গাণিতিক সমস্যা আছে এবং ব্যবহারিক বিষয়গুলো আছে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। কিন্তু সেগুলো করার আগে এই বিষয়টা বৈজ্ঞানিক প্রতীক ও সংকেত সম্পর্কে আমাদের ধারণাটা খুবই জরুরি, এবং এটা সাধারণত শিক্ষার্থীরা পড়তেই চায় না। এই জন্য আবার আমি একটু বিশেষভাবে এইটা আমি করলাম, যে ভিডিওটা করলাম যাতে এই বিষয়গুলো সবাই খেয়াল করে। তাহলে আর দেরি না করে কেন বললাম, একটু ব্যাকগ্রাউন্ডটা বললাম, এবার আমরা সরাসরি চলে আসি বৈজ্ঞানিক প্রতীক ও সংকেত। কোনো রাশির মান লেখার জন্য একটা সংখ্যা লিখে তারপর একটা ফাঁকা জায়গা রাখতে হয়। যেমন আমরা যে ভর লিখি, এই যে ভর বা সময় লিখে একটু ফাঁকা রাখবো, সময় লিখে সেটাকে প্রকাশ করব আমরা যদি টি দিয়ে, তাহলে সময় যদি বলে 5 সেকেন্ড, 5 লেখার পর একদম এস সাথে লিখবো না, আমরা এসটা একটু ফাঁকা করে লিখবো। এই যে সেকেন্ড এভাবে লেখা, এইটাই বলছে এখানে। যেমন 21 কেজি, ভর এম সমান 2.21 কেজি, একটু ফাঁকা রাখতে হয়। এবং পার্সেন্টেজ দেওয়ার সময় কিন্তু একটু ফাঁকা রাখতে হয়, যে 42%, 57%, একটু ফাঁকা রেখে লিখতে হয়। এটি লিখলে আমাদের বুঝতে সুবিধা হয় এবং আমরা বোঝাতেও পারি সহজভাবে। কিন্তু আমরা যখন মিনিট বা সেকেন্ড লিখবো, যখন কোঅর্ডিনেট করার সময় মিনিট সেকেন্ড, তখন কিন্তু আর যেমন মিনিট সেকেন্ড 42 ডিগ্রি 7 মিনিট 23 সেকেন্ড দুইটা দাগ দিতে হবে, এটাখানে আর কোনো স্পেস থাকবে না। আচ্ছা, এরপর আমরা যে লব্ধ রাশি পেয়েছিলাম কিছুক্ষণ আগে বলেছিলাম, জুলের একক সমান 1 জুল সমান, এই যে 1 জুল সমান 1 নিউটন মিটার। এইখানে একটা স্পেস দিতে হয় যাতে আমরা ঠিক মতো বুঝতে পারি। নিউটন এবং মিটার কিন্তু গুণ আকারে আছে, এরা এই জন্য আর কি গুণ আকারে আছে, আমি দিলাম না, কিন্তু এটা না দিলেও হয়, গুণ আকারে না দিলেও হয়, কিন্তু একটু স্পেস রাখলে সেটা বোঝা যায়। এরপর আমরা যে এলটি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এগুলো আমরা যে লিখি, এটা লেখার দুইটা সিস্টেম আছে, যে এই যে মিটার পার সেকেন্ড এরকম করে করা যায়, আবার মিটার পার সেকেন্ড ইনভার্সও করা যায়। ঋণাত্মক সূচক থাকলে, যদি লব্ধাকে ঋণাত্মক সূচক থাকলে তো স্ল্যাশ বা ভাগ দিয়ে প্রকাশ করা যায়, এটাকে বল স্ল্যাশ দিয়ে প্রকাশ করা যায়। এখন প্রতীকগুলো যেহেতু গাণিতিক প্রকাশ, কোনো সংক্ষিপ্ত রূপ নাই, তখন প্রতীকগুলো যেহেতু গাণিতিক প্রকাশ, 4 নাম্বার যেটা, কোনো কিছুর সংক্ষিপ্ত রূপ নাই, তাই তাদের সাথে কোনো জ্যোতি চিহ্ন বা ফুল স্টপ বসে না। যেমন এই যে আমি কেজির পর কিন্তু স্টপ বসাই নাই, ফুল স্টপ দেই নাই, তারপর 5 সেকেন্ডের পর ফুল স্টপ দেয় না, এটি দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ ওইটা দিলেই তারা যথেষ্ট, তাদের কিছু না ফুল স্টপ দেওয়ার দরকার। এগুলো জানতে হয়, কারণ আমরা যখন লিখি, ভালো লেখা, A+ পাওয়ার মতো যারা, এগুলো কিন্তু তাদের জন্য প্রয়োজন হয়, যে তাদের খাতাগুলো দেখলে আমরা বুঝতে পারি যে এই খাতাগুলো খুব সুন্দর প্রেজেন্টেশন করেছে। এরপর এককের সংকেত লেখা হয় সোজা অক্ষরে, আমরা যদি 5 নাম্বার যাই, এবং মিটারের জন্য এম লেখা হয়, সেকেন্ডের জন্য এস লেখা হয়। আমরা মিটারের জন্য যদি আমরা সংকেত লিখি, যেমন কেজির জন্য কেজি লেখা হয়েছে, টাইমের জন্য সেকেন্ড লেখা হয়েছে। কিন্তু ভরের জন্য এম এবং রাশির সংকেত লিখতে গেলে এটা কিন্তু লিখেছি আমরা এককের সংকেত লিখেছি। এখন রাশির সংকেত কি, যেমন যে রাশি ভর, এই এমটা একটু ইটালিয়ান ফরম্যাটে হবে, যে এটাকে একটু বাঁকা করে লিখতে হয়। তারপরে যে বেগ এটা হচ্ছে ভি, এইভাবে লেখে, এভাবে লিখলে হয় কি, এটার যে রাশির সংকেত এটা বোঝা যায়। যেমন এম সমান 15 কেজি, আর বেগ সমান 4 মিটার পার সেকেন্ড, এই যে লিখলাম। এইগুলো আর কি বিষয়গুলো এইভাবে থাকে, যে এই যে লেখার জন্য দেওয়া হয়, যে রাশির সংকেত লেখে ইটালিকভাবে লিখলে ভালো ভরের জন্য, তাহলে বুঝতে সুবিধা হয় কোনটা এম কোনটা মিটার। কারণ এম মিটারের জন্য এম স্ট্রেইট লেখে, আর ভরের জন্য এমটা একটু বাঁকা করে লেখে, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হয়। যেমন যে এককের সংকেত সাধারণত ছোটো হাতের লেখা হয়, সেন্টিমিটার, সেকেন্ড, এটি সব ছোটো হাতেরই, কিন্তু মেগা কখন লেখে, বা এন বড় হাতের যখন, এই যে নিউটন আমরা বলেছি যে বিজ্ঞানীর নাম থাকলে তখন সেটা হচ্ছে নিউটন, বড় হাতের হয়। যেমন প্যাসকেলের নাম থাকলে, অ্যাম্পিয়ারের নাম থাকলে, আমরা কিছুক্ষণ আগে পড়েছি যে কেলভিনের নাম থাকলে কে বড় হাতের হয়। আমার মনে হয় জিনিসগুলো পরিষ্কার হয়ে গেছে। এবার এককের যে উপসর্গ থাকে, এককের সাথে কিলোগ্রাম, কেজি কিন্তু ছোট হয়, কিলোমিটার ছোট হাতের অক্ষর,
গিগাওয়াট, এম বড় হাতের, যখন 10⁻³ পর চলে যায়, ঠিক পরের 8 নম্বরেই দেওয়া আছে, কিলোর থেকে বড় উপসর্গগুলো সাধারণত বড় হাতের অক্ষরে হয়। মেগা এগুলি হচ্ছে বড় হাতের অক্ষরে হয়। হ্যাঁ, এককের সংকেত কখনো বহু বচন হবে না, যেমন 25 কেজিস হয় না, 10 মিটার্স হয় না, এরকম হয় না। এটা কিন্তু MS 10 মিটার, এস মানে হচ্ছে মিলি সেকেন্ড হয়ে যাচ্ছে। কোনো সংকেত বা যৌগিক, কোনো সংখ্যা বা যৌগিক একক এক লাইনে লেখার চেষ্টা করতে হবে। এক লাইনে লেখার চেষ্টা করতে হবে। কেন? এক লাইনে লেখলে সাধারণত বুঝতে সুবিধা হয়। যেমন এটা একটু প্লাঙ্কের ধ্রুবক, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটাকে আরেকটা একক আছে জুল সেকেন্ড। যদি আর এইরকম করে লেখা যায় তখন মাঝখানে একটা লাইন ব্রেক দেয়। যেমন আবার আরেকটা বড় সংকেত আছে মহাকর্ষীয় ধ্রুবকের একক। মহাকর্ষীয় ধ্রুবকের একক হচ্ছে জি সমান 6.67 ইন্টু 10⁻⁻11 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এই যে মহাকর্ষীয় ধ্রুবকের যে একক আছে, এগুলো যখন এক লাইনে লেখার চেষ্টা করেছি, যদি এক লাইনে না পাওয়া যায় তাহলে মাঝখানে লাইন ব্রেক দিতে হয়। এককের মাঝখানে সংখ্যা ও এককের মাঝখানে লাইন ব্রেক দিতে হয়। আশা করি আজকের এই পড়াটা তোমাদের জন্য কার্যকর হবে, কারণ হচ্ছে যে এই চ্যাপ্টারের যে বিষয়গুলো আছে, যে এই সংকেত, প্রতীক, সংকেত, এই জিনিসগুলো সহজেই তোমরা বুঝতে পারবে। আমার মনে হয় যে আমাদের এই আজকের যে পড়া, এখানে যদি কোনো তোমাদের কোয়েরি থাকে তোমরা কমেন্টে দিতে পারবা, এবং যদি কোনো প্রশ্ন থাকে সেটাও দিতে পারবো। আশা করি আমরা উত্তর দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী পর্বে দেখা হবে।